ভাবুন একবার, লন্ডনের একটা ছাত্রাবাস, ঠিকানা 65 ক্রমওয়েল অ্যাভিনিউ, হাইগেট। বাইরে থেকে দেখলে মনে হয় একটা সাধারণ ছাত্রদের মেশবাড়ি। ভেতরে বসে পড়াশোনা করছেন কয়েকজন ভারতীয় ছাত্র। কিন্তু সেই বাড়ির ভেতরে চলছে যা, সেটা জানলে ব্রিটিশ গোয়েন্দা বিভাগ ঘুম হারাম করে দিত। কারণ ওই ছাত্রাবাসেই পিস্তল লুকানো আছে। ওই ছাত্রাবাস থেকে ভারতে পাঠানো হচ্ছে বিস্ফোরক তৈরির নির্দেশিকা। ওই ছাত্রাবাসেই রাতের পর রাত আলোচনা হচ্ছে কিভাবে ব্রিটিশ শাসনকে উপড়ে ফেলা যায়। এই বাড়ির নাম ইন্ডিয়া হাউস। আর এই বাড়ির আলোচনায় যারা সব থেকে সরব ছিলেন তাদের অনেকেই বাঙালি। আজ আমরা সেই গোপন নেটওয়ার্কের কথা জানবো, যে গল্প বেশিরভাগ পাঠ্য বইয়ে নেই, কিন্তু ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা আছে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে কিন্তু সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই। প্রথমে বুঝতে হবে যে বাঙালিরা লন্ডনে গেলেন কেন। উত্তরটা সহজ। ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে বড় দুর্বলতা ছিল তার রাজধানীতেই। ভারতীয় ছাত্ররা লন্ডনে যেতেন মূলত দুটো কারণে। এক, আইসিএস পরীক্ষা দিতে। ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা তখন শুধু ইংল্যান্ডেই হতো। দুই, ব্যারিস্টারি পড়তে। বিলেতে পড়ে ফিরলে সমাজে আলাদা মর্যাদা। কিন্তু লন্ডনে পৌঁছে এই ছাত্ররা দেখলেন এক অদ্ভুত বৈপরীত্য। যে সাম্রাজ্য ভারতকে পদানত করে রেখেছে তার রাজধানীতে মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানে বক্তৃতা দেওয়া যায়, চিঠি লেখা যায়, দল গড়া যায়, এমনকি সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানানো যায়। কিন্তু ভারতে এসব করলেই তো গ্রেপ্তার। তার উপর 1905 সালে বঙ্গভঙ্গ হলো। লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করলেন। ব্রিটিশ হোম সেক্রেটারি হার্বার্ট রিজলি স্পষ্ট লিখেছিলেন, বাংলা একজোট থাকলে শক্তি, বিভক্ত থাকলে দুর্বল। এই ডিভাইড অ্যান্ড কনকার নীতি বাঙালিকে ক্ষুব্ধ করল। কলকাতায় শুরু হলো স্বদেশী আন্দোলন। অনুশীলন সমিতি, যুগান্তর, গোপন বিপ্লবী দল গড়ে উঠল। আর এই বিপ্লবের আন্তর্জাতিক শাখাটা ছিল লন্ডনে। লন্ডন ছিল বিপ্লবীদের কাছে একটা মুক্ত মঞ্চ এবং শত্রুর ঘরে ঢুকে লড়াই করার সুযোগ। 1905 সালে লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করলেন শ্যামজি কৃষ্ণ বর্মা, একজন গুজরাটি আইনজীবী এবং সংস্কৃত পণ্ডিত। উদ্দেশ্য, বাইরে থেকে দেখলে জায়গাটাকে একটা ছাত্রাবাস, লাইব্রেরি আর বক্তৃতা হল বলে মনে হবে, কিন্তু আসলে এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বুকের ওপর বসেই ভারতের স্বাধীনতার বীজ বপন করা। শ্যামজি ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। এই পত্রিকায় নিয়মিত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লেখা ছাপা হতো। ইন্ডিয়ান হোম রুল সোসাইটির সাপ্তাহিক রবিবারের সভায় পাশ হতো ভারতে ব্রিটিশ দমন পীড়নের বিরুদ্ধে প্রস্তাব। 1857 বিদ্রোহের বার্ষিক শহীদ দিবস পালন করা হতো এখানে। এই বাড়িতে যে ছাত্ররা থাকতেন বা নিয়মিত আসতেন তাদের মধ্যে ছিলেন বিনায়ক দামোদর সাভারকার, মদন লাল ধিংড়া, লালা হরদয়াল এবং একাধিক বাঙালি বিপ্লবী। প্রত্যেক সপ্তাহের বক্তৃতায় তখন বিনায়ক দামোদর সাভারকার পরিচিত নাম। এমনকি ব্রিটিশ গোয়েন্দারাও ছদ্মবেশে এই বক্তৃতায় গিয়ে উপস্থিত হয়েছিল বহুবার। কিন্তু সে দেশের আইনের কারণেই ভারতের মতো শুধু বক্তৃতা দেওয়ার জন্য সাভারকারকে তারা গ্রেপ্তার করতে পারেননি। লন্ডনের প্রধান পত্রিকা দ্য টাইমস দাবি করল শ্যামজিকে বিচারের মুখে আনা হোক। ব্রিটিশ গোয়েন্দারা এই বাড়ির উপর নজর রাখল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইন্ডিয়া হাউস ইতিমধ্যে যা করার করে ফেলেছে। বাঙালি বিপ্লবীদের মধ্যে সবার আগে লন্ডন প্যারিস নেটওয়ার্কে প্রবেশ করেছিলেন হেমচন্দ্র কানুনগো দাস। তিনি সম্ভবত ভারতের প্রথম বিপ্লবী যিনি বিদেশে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। এই প্রশিক্ষণের টাকা জোগাড় করতে তিনি নিজের কলকাতার বাড়ি অবধি বিক্রি করেন। 1906 সালের শেষে হেমচন্দ্র মার্সাই পৌঁছালেন। তার সাথে ছিল মারাঠি বিপ্লবী পাণ্ডুরঙ্গ বাপট।
সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডে বিভিন্ন বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ করলেন তিনি। অবশেষে প্যারিসে খুঁজে পেলেন নিকোলাস সাফরানস্কি, একজন নির্বাসিত রুশ বিপ্লবী। সাফরানস্কির কাছে প্যারিসে শিখলেন পিক্রিক অ্যাসিড বোমা তৈরির পদ্ধতি। রুশ অ্যানার্কিস্টদের লেখা বিস্ফোরক রসায়নের বই ইংরেজিতে অনুবাদ করলেন যাতে ভারতের বিপ্লবীরা তা পড়তে পারেন। 1908 সালে ভারতে ফিরে কলকাতার মানিকতলায় একটি গোপন বোমা কারখানা খুললেন। সেই কারখানায় তৈরি বোমা পাঠানো হলো মুজাফফরপুরে, যেখানে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি সেই বোমা দিয়ে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন। ইতিহাসবিদ সুমিত সরকার লিখেছেন, হেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে নাস্তিক ও মার্ক্সবাদের প্রতি আগ্রহী হয়ে ফিরলেন। বিপ্লবের ধারণাটা তখন শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক আকার নিচ্ছিল। আলিপুর বোমা মামলায় হেমচন্দ্র গ্রেফতার হলেন। যাবজ্জীবন আন্দামানে নির্বাসিত হলেন তিনি। এবার আসি আর একজন বাঙালির কথায়, ভূপেন্দ্রনাথ দত্ত। জন্ম 1880 সালে কলকাতায়। তিনি স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা। 1906 সালে বিপ্লবী পত্রিকা যুগান্তরের সম্পাদক হলেন ভূপেন্দ্রনাথ। যুগান্তরে তিনি লিখলেন, ইটালি রক্ত দিয়ে দাসত্বের কলঙ্ক মুছেছে। বাংলার কি হাজার তরুণ নেই যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারবে? এই পত্রিকার পাঠকের সংখ্যা একসময় 20,000-এ পৌঁছেছিল। 1907 সালে ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করল। রাজদ্রোহমূলক লেখার অভিযোগে 1 বছরের কারাদণ্ড। কিন্তু মুক্তির পর ভূপেন্দ্রনাথ আরো বড় পদক্ষেপ নিলেন। গোপনে তিনি ভারত ছেড়ে চলে গেলেন। প্রথমে আমেরিকা, সেখানে নিউ ইয়র্ক ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়লেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপে পৌঁছলেন এবং যোগ দিলেন বার্লিন কমিটিতে, ভারতের স্বাধীনতার জন্য জার্মানির সহায়তা সংগ্রহের গোপন সংগঠনে। বার্লিন কমিটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের শত্রু জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ভারতে সশস্ত্র বিদ্রোহ ঘটানো, এটাই ছিল কমিটির পরিকল্পনা। ভূপেন্দ্রনাথ হলেন এই কমিটির সম্পাদক। পরে হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করলেন। 1925 সালে ভারতে ফিরে শ্রমিক ও কৃষক আন্দোলনে যোগ দিলেন। মার্কস ও লেনিনের দর্শন বাংলায় প্রথম ছড়িয়ে দেওয়ার পথিকৃৎ হিসেবে ইতিহাস তাকে মনে রেখেছে। আমাদের এই পর্বের সবথেকে রহস্যময় চরিত্র হলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি চ্যাটো বা চট্ট নামে পরিচিত ছিলেন। আপনারা তাকে না চিনলেও তার ছোট বোনের নাম আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, সরোজিনী নাইডু, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। বীরেন্দ্রনাথ 1903 সালে লন্ডনে গেলেন ICS পরীক্ষা দিতে, কিন্তু দেখলেন এই ব্যস্ততার মধ্যে থেকে স্বাধীনতা আসবে না। ইন্ডিয়া হাউসের সঙ্গে যোগাযোগ হলো। তিনি ছিলেন অসাধারণ ভাষাবিদ। বাংলা, তেলেগু, তামিল, হিন্দি, উর্দু, ফার্সি, ইংরেজি এবং পরে ফরাসি, জার্মান, ডাচ, রুশ, স্ক্যান্ডিনেভীয় ভাষায় সমান দক্ষতা লাভ করলেন। এই বহুভাষিক প্রতিভা তাকে ইউরোপীয় বিপ্লবী নেটওয়ার্কে অপরিহার্য করে তুলল। 1907 সালে জার্মানি স্টুটগার্টে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে বীরেন্দ্রনাথ গেলেন মাদাম ভিকাজি কামার সঙ্গে। সেখানে ভারতের স্বাধীনতার পক্ষে বক্তব্য রাখলেন আন্তর্জাতিক মঞ্চে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি বার্লিন কমিটির অন্যতম প্রধান নেতা হয়ে উঠলেন। জার্মান সরকারের সঙ্গে আলোচনা, গাদার পার্টির সঙ্গে সমন্বয়, সবকিছুতেই তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ব্রিটিশ ঔপন্যাসিক সমারসেট মম তাকে প্যারিসে দেখেছিলেন। তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তার ছোট গল্পে চন্দ্রলাল নামে একজন ভারতীয় বিপ্লবীর চরিত্র এঁকেছিলেন এই বিপ্লবীর ছায়া অবলম্বনে। কিন্তু গল্পের শেষটা মর্মান্তিক। 1930-এর দশকে মস্কোয় গেলেন কমিউনিস্ট আন্দোলনের সমর্থনে। 1937 সালে স্তালিনের গ্রেট পার্জে গ্রেফতার হলেন। 2 সেপ্টেম্বর 1937 গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কোয় ফাঁসি। সবার অলক্ষ্যে ফাঁসিতে ঝোলানো হলো তাকে। যে বিপ্লবী সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়লেন, শেষ পর্যন্ত মারা গেলেন আর এক স্বৈরতন্ত্রের হাতে।
এবার আসি সেই রাতের কথায়, যেদিন লন্ডন কাঁপল। এই বিপ্লবী অবশ্য বাঙালি নন, তবে ভারতীয় বিপ্লবীদের লন্ডনের কথা বলতে গেলে তার কথা বারে বারে আসবেই। 1 জুলাই 1909 লন্ডনের ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলছে। অতিথিরা বিদায় নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মদন লাল ধিংড়া উঠে এলেন এবং স্যার উইলিয়াম হার্ট কার্জন উইলিকে কাছ থেকে গুলি করে হত্যা করলেন। লন্ডনের বুকে প্রকাশ্য অনুষ্ঠানে এক ব্রিটিশ কর্মকর্তাকে হত্যা। পুরো ব্রিটেন স্তম্ভিত হয়ে গেল। ধিংড়া পাঞ্জাবি ছিলেন, পাকা সাহেবী পরিবারের ছেলে। ইন্ডিয়া হাউসের সাপ্তাহিক সভায় নিয়মিত আসতেন। টটেনহ্যাম কোর্ট রোডের শুটিং রেঞ্জে একাই অনুশীলন করতেন। গ্রেফতারের পর আদালতে ধিংড়া বললেন, আমি একজন দেশপ্রেমিক হিসেবে এই কাজ করেছি। শত্রুর ভূমিতে শত্রুকে মারা বীরের কাজ। 17 আগস্ট 1909, মাত্র 7 সপ্তাহ পরে পেন্টনভিলে কারাগারে ধিংড়ার ফাঁসি হলো। এই ঘটনার পর ইন্ডিয়া হাউসে ব্রিটিশ গোয়েন্দারা হানা দিল। ইন্ডিয়ান সোশিওলজিস্ট নিষিদ্ধ হলো। শ্যামজি কৃষ্ণবর্মা আগেই 1907 সালে প্যারিস চলে গিয়েছিলেন। সাভারকারকে গ্রেফতার করে ভারত পাঠানো হলো। ইন্ডিয়া হাউস বন্ধ হয়ে গেল, কিন্তু এর প্রভাব থামল না। ইন্ডিয়া হাউস শুধুমাত্র বক্তৃতার জায়গা ছিল না। সাভারকার ইন্ডিয়া হাউস থেকে 20টি ব্রাউনিং পিস্তল ভারতে পাঠিয়েছিলেন। সেই পিস্তলগুলোর একটি ব্যবহার করা হয়েছিল নাসিক ষড়যন্ত্র মামলায়। 1909 সালে নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যায়। লন্ডন থেকে অস্ত্র, প্যারিস থেকে বোমার বিদ্যা, এই দুই মিলিয়ে তৈরি হয়েছিল বিপ্লবীদের একটি ট্রান্স ন্যাশনাল নেটওয়ার্ক। ওদিকে বাংলায় আলিপুর বোমার মামলা সামনে আসার পর ব্রিটিশ গোয়েন্দা বিভাগ তখন বুঝতে পারল যে এটা শুধু কয়েকজন উৎসাহী ছাত্রের কাণ্ড নয়, এটা একটা সুগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র। জেসি কের 1917 সালে ব্রিটিশ সরকারের জন্য লেখা রিপোর্ট পলিটিক্যাল ট্রাবলস ইন ইন্ডিয়া 1907 to 1917 স্বীকার করেছেন যে লন্ডনের এই বিপ্লবী কেন্দ্র ভারতের একাধিক সশস্ত্র কর্মকাণ্ডের পেছনে ছিল। 1907 সালে জার্মানি স্টুটগার্টে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনটি হয়, যেখানে মাদাম ভিকাজি কামা এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত। মাদাম কামা একটি পতাকা উন্মোচন করলেন, যা পরিচিত হলো ভারতের প্রথম জাতীয় পতাকা হিসেবে। এই পতাকার নকশা তৈরিতে হেমচন্দ্র কানুনগোর ভূমিকা ছিল। ইউরোপের সমাজতান্ত্রিক নেতাদের সামনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ভারতের স্বাধীনতার দাবি উপস্থাপিত হলো। এটি ছিল ভারতীয় বিপ্লবের কূটনৈতিক একটি দিক। শুধু বোমা আর পিস্তল নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পক্ষে মতামত গড়ে তোলার চেষ্টা। বার্লিন কমিটির পরে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এই প্রক্রিয়া আরো সক্রিয় হলো। ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং লালা হরদয়াল মিলে জার্মানির সঙ্গে হিন্দু জার্মান ষড়যন্ত্রে অংশ নিলেন। উদ্দেশ্য ছিল ভারতের সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটানো এবং ব্রিটিশ শাসনকে যুদ্ধকালীন সুযোগে উপড়ে ফেলা। পরিকল্পনা সম্পূর্ণ সফল হয়নি, মূলত যোগাযোগের অভাব আর ব্রিটিশ গোয়েন্দাদের তৎপরতায়। কিন্তু এই ষড়যন্ত্র ব্রিটিশ সাম্রাজ্যকে জানিয়ে দিল, বিপ্লব এখন শুধু ভারতের মাটিতে নেই, বিপ্লব ছড়িয়ে গেছে পুরো বিশ্বে। হেমচন্দ্র কানুনগো, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই তিনটি নাম স্কুলের পাঠ্য বইয়ে নেই বললেই চলে। কিন্তু এই মানুষগুলো ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানীতে বসে সেই সাম্রাজ্যকেই চ্যালেঞ্জ করেছিল। নিজের বাড়ি বিক্রি করে বোমার বিদ্যা শিখেছিলেন, জেল খেটেছিলেন, আন্দামানে নির্বাসিত হয়েছিলেন, মস্কোয় ফাঁসিতে নিজের জীবন দিয়েছিলেন। তাদের লড়াইয়ের পথ নিয়ে বিতর্ক হতে পারে, সহিংসতার প্রশ্নে মতভেদ থাকতে পারে, কিন্তু এটুকু বলা যায়, এই বিপ্লবীদের দেশপ্রেমে কোনো খাদ ছিল না। লন্ডনের সেই বাড়িতে যখন বাঙালি বিপ্লবীরা রাতের পর রাত আলোচনা করতেন, তখন তারা শুধু স্বাধীন ভারতের স্বপ্ন দেখছিলেন না, বরং তারা তাদের জীবনের বিনিময়ে, ঘাম রক্তের বিনিময়ে ইতিহাস লিখছিলেন। সেই ইতিহাস মনে রাখা আমাদেরই দায়িত্ব। তাহলে কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে।
আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরো পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরো অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরো অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আজকের পর্ব পাঠে ছিলাম আমি সৌম্য, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন ও ভিডিও এডিট মিডল এন্টারটেনমেন্ট সলিউশনস। আগামী সপ্তাহে আমরা আসছি আরো একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।